শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টার এবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ সমসাময়িক কালের একজন অতি জনপ্রিয় লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প হিজু নিয়ে চলে এসেছি আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায়। শুরু করছি আমার আজকের নিবেদন, হিজু। পাশ থেকে ফুস শব্দটা শুনেই বুঝলাম মক্কেল এসে গিয়েছে। আজ একটা কেলোর কীর্তি না করে ছাড়বে না ছেলেটা। আমি বললাম, হাই হিচু, বাড়ি যা বলছি, চয়ন কিন্তু তোকে কেস খাওয়াবে। হিচু পাত্তা দিল না আমায়। তোর হিংসা হচ্ছে না? আমি পাবো আর তুই পাবি না বলে হিংসা হচ্ছে? জানিস ওরা কানাডা থেকে এসেছে, ফরেনার, গায়ের রং দেখেছিস? তুই পারিস ইংরেজিতে কথা বলতে? আর চয়ন, ও ক্লাসের ফার্স্ট বয়, ভূগোলে দারুণ। কানাডার লোকেদের কি ভালো লাগে সেটা ও জানবে না তো কি তুই জানবি? আরে, ভূগোলে এসব লেখা থাকে নাকি? থাকে থাকে। হিজু মুখ বাঁকালো। জানিস চয়ন কত বই পড়ে? তোর মতো নাকি, যে শুধু ডায়ানা পামারের ছবি খুঁজে বেড়ায়? এই বোকাটাকে নিয়ে তো মহা মুশকিল, কথা শোনে না। আমি শেষবারের মতো বললাম, পে দিয়ে না প্রদ্যুম্ন বানিয়ে দেবে। আজ বিজয়া দশমীর দিন ভাসান করে দেবে পুরো। বলছি ওসব করিস না। ভাব। হিজু আমায় পাত্তা না দিয়ে প্যান্ডেলের দিকে এগিয়ে গেল। আমি মাথা নাড়লাম। কোলাকুলির বদলে আজ কেলাকেলি লাগবেই। 10 বছর আগে আবার পুজোয় এমন সময়। মেজাজ খারাপ করেই বেরোলাম বাড়ি থেকে। কাল সারা রাত প্যান্ডেলে বসে থাকতে হয়েছিল আমায়। সকাল 6টা নাগাদ বাড়িতে শুতে গিয়েছি, কিন্তু শান্তি করে যে একটু ঘুমোবো তার উপায় আছে? রাস্তায় বুলান দাঁড়িয়ে রয়েছে, সেজে গুজে একদম পোস্টার হয়ে আছে মেয়েটা। হবেই, ওকে তো রাত জেগে পাঁচগিরি করতে হয়নি। বললাম, ডাকলি কেন? মা বলেনি ঘুমোচ্ছি? বুলান ঘুম চোখে তাকালো। তো ওকে তো শাহরুখ খানের মতো দেখতে নয় যে দর্শন করব বলে তুলেছি। একটা ঝামেলা হয়েছে, তাই প্যান্ডেল থেকে চয়ন ডাকতে বলল আমায়। আধখ্যাচরা ঘুম থেকে উঠে এমনিতেই মাথা ব্যথা করছে, তার মধ্যে মহারানীর বাঁকা কথাগুলো আরো জ্বালিয়ে দিল। বললাম, তুই কি বুঝবি বল? তোর রাত জাগা মানে নেটে চ্যাট করা, ছেলেদের মাথা খাওয়া। কাজ করতে হলে বুঝতিস। মানে? বুলান কটমট করে তাকালো আমার দিকে, তারপর বলল, প্যান্ডেলে যা, আমার মাথা গরম করাস না একদম। আমি তেমন মেয়ে হলে এতদিন ছেলেদের মুন্ডমালা পরে ঘুরে বেড়াতে পারতাম। করিনি জাস্ট। কেন করিসনি বল? আমি ভুরু কুচকে বললাম, কে বারণ করেছে তোকে করতে? বুলান যেভাবে তাকালো তাতে সত্যযুগ হলে নিশ্চিত এক্স বাবার বিভূতি হয়ে যেতাম। ও ওড়নার ঝাপটা মেরে চলে গেল দূরে পাড়ার মোড়ে তৈরি করা স্টেজটার দিকে। আমি তাকিয়ে দেখলাম শুধু। কেমন একটা লাগলো যেন। সপ্তমীর সকালটাই এভাবে শুরু হলো। কেন খারাপ কথা বললাম ওকে? ওর কি দোষ? মুখটা তেতো হয়ে গেল। বললাম যেমন জেদি, আমার সঙ্গে আর কথাই বলবে না। গোটা পুজোটা গাদায় গেল। প্যান্ডেলে গিয়ে দেখলাম বড় বড় 2 নৌকা, খিচুড়ি আর 2 ডেচকি লাবড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে 6-7 জন। আমাকে দেখে তার মধ্যে থেকে চয়ন এগিয়ে গেল। এই যে সেক্রেটারি, ঝামেলা সামলাও। সারাদিন ঘুমোলে চলবে? কেন? আমি বুঝতে পারলাম না কি হয়েছে। পাড়ায় পুজোর ভোগ দিতে বেরোবি, এতে প্রবলেমটা কি? তোর বেস্ট ফ্রেন্ড, চয়ন বলল, হিজু মালটা আবার ঝুলিয়েছে। হরিদার বাড়িতে কি একটা হয়েছে, আসবে না। তাই হিজুকে বললাম একটা ভ্যান জোগাড় করে আনতে। শালা 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো ফেরার নাম নেই। ও কি ভ্যান তৈরি করছে নাকি? আর লোক পাসনি? আমি বিরক্ত হলাম। ওকে পাঠালি কেন? সবাই কাজ করছে আর ও করবে না? চয়ন বিরক্ত হলো। বললাম,
কাছের থেকে একটা ভ্যান আনতে। আর শালা, মোবাইলে কল কর। সে মাল প্যান্ডেলে মোবাইল ফেলে গিয়েছে। চয়ন বিরক্ত হলো। এমন কাট পিস নিয়ে এমআইরে কি করি বলতো? সেক্রেটারি হয়েছে সামলা। কাটুমের বাড়িতে ঘুরতে আসা লোকজন সব চলে যাবে। যদি তার আগে ভোগ পৌঁছে দিতে না পারি তবে কাটুম এই পাড়ার শ্রুতি হাসান। চয়নের প্রচুর ব্যথা ওর ওপর। কাটুমও যথেষ্ট প্রশ্রয় দেয় চয়নকে, কিন্তু সেটা নিজের বাড়ি থেকে লুকিয়ে। কাটুমের বাবা হিসেবে হিটলারের যে পুনর্জন্ম হয়েছে সেটা পাড়ার সকলেই খুব ভালো করে জানে। মানুষ তো দূরের কথা, পাড়ার হুলো পর্যন্ত ওদের বাউন্ডারির দেওয়ালে ওঠে না। চয়ন বিদেশি বাইকের মতো ছেলে, দেখতে পড়াশোনা খেলাধুলো সবেতেই ভালো, কিন্তু তবু হিটলার কি আর অত সহজে চ্যাপলিন হয়? চয়ন মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে বলে, কার্টুনকে একটু দেখবো তার উপায় নেই। জানিস, কলেজেও গাড়ি দিয়ে পাঠায়। মাঝে মাঝে মনে হয় এটাকে ওয়ার ক্রিমিনাল হিসেবে আমেরিকার হাতে তুলে দিই। গত লাইফে তো সুইসাইড করে পার পেয়ে গিয়েছিল, এই লাইফেও পার পেয়ে যাবে। বললাম, আমি ভ্যান পাবো কোথায়? আর এই জন্য আমার ঘুম ভাঙালি তুই? চয়ন আরো কিছু বলতো হয়তো, কিন্তু তার আগেই একটা গাড়ির শব্দ শুনলাম। পুজোটা আমাদের পাড়ার গলির ভিতরে হয়, আর মোড়ের কাছে হয় স্টেজ। এই সময় গোটা রাস্তা বন্ধ থাকে। কেউ গাড়ি কেন, মোটর বাইকও ঢোকায় না। শুধু দরকারে সাইকেল ভ্যান আনাই আমরা। সেখানে কে ঢোকাচ্ছে গাড়ি? আমরা প্যান্ডেলের ভেতর দিয়ে বেরিয়ে এলাম বাইরে। বুলানরাও স্টেজ ছেড়ে এসে দাঁড়িয়েছে। দেখলাম একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। তার দরজা খুলে লাফিয়ে নামলো হিজু। চয়ন খিচুড়ির হাতা নিয়ে দৌড়ে গেল। কিরে, ভ্যান কই? হিজু হেসে বলল, কেন, এই তো। আমরা কি বলবো বুঝতে না পেরে হাঁ করে দেখলাম জাল লাগানো পুলিশের বড় গাড়ির মতো দশাসই ভ্যানটাকে। এটা করে পাড়ায় খিচুড়ি দিতে বেরোবো নাকি? চয়ন কি বলবে বুঝে পেল না। হিজু ওর হাই পাওয়ারে চশমাটা ঠিক করে বলল, তুই তো বললি তাড়াতাড়ি দিতে হবে, তাই নিয়ে এলাম। হরিদার ভ্যানের চেয়ে জোরে ছোটে, আর ভাড়াও বেশি নয়, মোটে 2000 টাকা। তোকে আজ মেরেই ফেলবো। চয়না সহ্য করতে না পেরে হাতা সমেত লাফিয়ে পড়লো হিজুর ওপর। আমি আটকাতে গেলাম চয়নকে, আর শুনলাম দূর থেকে বুলান বলছে, মার চয়ন, মেরে মাথা ভেঙে দে কুম্ভকর্ণটার। ছোটবেলা থেকে আমরা সকলেই একসঙ্গে বড় হয়েছি এ পাড়ায়। এক ঠেক, এক স্কুল, এক কোচিং, সবটাই কেমন যেন কমন আমাদের। শুধু কলেজে উঠে উল্কাপিণ্ডগুলি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বড় হতে হতে আমরা প্রায় সকলেই অল্প বিস্তর পাল্টে গিয়েছি। প্রায় বললাম, কারণ হিজু ও পাল্টায়নি একটু। হিজু ওর নাম নয়, ওর আসল নাম মলয় বিকাশ গুহরায়। ছোট থেকে ওর বুদ্ধিটা নড়বড়ে। ক্লাস 5-এ চয়ন একদিন ওকে অঙ্ক দেখিয়ে দিতে গিয়ে শয়তানি করে শিখিয়েছিল, ইজ ইকুয়াল টু। ইজ ইকুয়াল টু নয় রে বোকা, ওটা তো ইংলিশ। অঙ্কে কি ইংলিশ মানায়? মানায় না। মানায় না? হিজু গোল গোল চোখ করে তাকিয়েছিল। না রে বাবা। ছোট্ট চয়ন দুষ্টুমি করে বলেছিল, ভূগোল কি বাংলায় মেশে? না তো, তবে? হিজু যেন বুঝতে পারছিল যুক্তিটা। চয়ন বলেছিল, স্যার যখন ক্লাসে জিজ্ঞেস করবেন তখন বলবি হিজু কাল্টু, বুঝেছিস? এটা আরবি। ওরাই ঠিকঠাক অঙ্ক করতো, বাবা বলেছে। আমরা সকলেই চুপ করে শুনছিলাম আর হাসছিলাম। তবে সত্যি বলতে কি বুঝতে পারিনি যে হিজু ওটা ক্লাসে বলেই দেবে। স্যার বোর্ডে অঙ্ক করাতে করাতে যেই না বলেছেন ইজ ইকুয়াল টু, সঙ্গে সঙ্গে সদ্য ব্যগ্র হিজু উঠে দাঁড়িয়ে বলেছিল, স্যার ভুল বললেন, ওটা হবে হিজু কাল্টু। কি কাল্টু? হিজু।
কি কালটু? হিজু? স্যার ঘাবড়ে গিয়েছিলেন প্রথমে, তারপর বুঝতে পেরে চেঙা ব্যাঙা করে পিটিয়েছিলেন হিজুকে। সেই থেকে ওকে সকলেই হিজু বলে ডাকে। আজ অষ্টমী। আমাদের বাড়িতে ঘুরতে আসা ছোট মামিমাকে পুরোনো অ্যালবাম দেখাচ্ছিল মা। সেখানে আমাদের ছোটবেলার ছবি দেখে মনে পড়ে গেল সবটা। হিজু বোকা, মানে খুবই বোকা। ছোট থেকেই এমন সব কাজকর্ম করে যে ওকে নিয়ে মাঝে মাঝে আর পারা যায় না। চয়ন তো ওকে দেখলেই কোনো না কোনোভাবে হেনস্থা করে। আর এইখানেই খারাপ লাগে আমার। এক মাথা কোকড়া চুল, চোখে -10 চশমা পরা রোগা পেটে হিজুকে দেখলে আমার কেন জানি না খুব কষ্ট হয়। মনে হয় চারিদিকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা টাইপ ক্লাবের ভিড়ে ও যেন ছোট্ট পাড়ার একলা স্কুলের যাত্রী ক্লাব। বুলান খুব ভালোবাসে হিজুকে। নিজের ভাইয়ের মতো রাখি পরায়, ফোঁটা দেয়। বুলানের মতো রাগী গম্ভীর মেয়ে যে ওকে সাপোর্ট করে এটা দেখে সকলেই অবাক হয়। আমি অবশ্য হই না। বুলানের আপাত রাগী মুখটার পিছনে নরম মেয়েটাকে তো আমি দেখতে পাই। তা বলে সেই রাগটা কিন্তু এখনো ওর ভাঙেনি। আমার ওপর ওর রাগ সবসময় টাইটেনিয়াম কোয়ালিটির হয়। পুজোয় আমি একদম ঘোরাঘুরি করি না। কলকাতার রাস্তায় ভিড় দেখলেই দম আটকে আসে আমার, তাই পাড়ার প্যান্ডেলেই বসে থাকি। আজও সেখানেই গেলাম। এখন সন্ধে, একটু আগে আরতি হয়ে গিয়েছে, প্যান্ডেল ফাঁকা। আসলে সকলেই বাড়িতে মাঞ্জা মারতে গিয়েছে, ঘুরতে বেরোবে যে। এখন থেকে রাত 11টা অবধি প্যান্ডেলের চার্জে আমি আর হিজু। দেখলাম ঢাকটার পাশে একটা প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছে ও। সেই উস্কো খুস্কো চুল আর একটা সাধারণ জামা। হিজুদের বাড়ির অবস্থা খুবই ভালো, কিন্তু কেন কে জানে ও সেখানেও একটু কোণঠাসা হয়ে থাকে। বললাম, কিরে, এমন জামা পরে বসে আছিস কেন? হিজু চশমাটা ঠিক করে বলল, বাড়ি ঢুকলে বাবা মারবে। সকালে বলেছিল পিসির বাড়িতে নাড়ু দিয়ে আসতে, আমি ভুল করে মাসির বাড়িতে দিয়ে এসেছি। আমাদের সঙ্গে মাসিদের খুব খারাপ সম্পর্ক তো। যাকে, শোন না, বুলান তোর ওপর খোঁচে আছে। বুলান? আমি ভুরু কোচকালাম। কেন, তোকে কিছু বলেছে? তুই মদ খাচ্ছিস নাকি রে? মানে? বুলান, মদ, কেসটা কি? আমি উঠে দাঁড়ালাম। কি বলতে চাইছিস? ষষ্ঠীর রাতে নাকি প্যান্ডেলে বসে মদ খেয়েছিস, তাই পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারিসনি, বুলানকে কাটুম বলেছে। মানে? আমি উঠে দাঁড়ালাম। কাটুম? আমি মদ খাই? চা পর্যন্ত খাই না, ইয়ার্কি মারছিস? মাইরি, শয়ন কাটুমকে বলেছে। আমি কি বলবো বুঝতে না পেরে বসে পড়লাম আবার। এই চয়ন ছেলেটা বহুত ফালতু। এবার পুজোয় ওর সেক্রেটারি হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সকলে আমায় সিলেক্ট করেছে বলে ওর জ্বলছে। আমি ছোঁয়ায় শক্ত করলাম। জানি এই নিয়ে কিছু বলতে গেলে ঝামেলা হবে। হিজুর থেকে জেনেছি বললে হিজুর বিপদ বাড়বে। বললাম, দাঁড়া, যাচ্ছি ওর কাছে। আমি উঠতে যাব, কিন্তু সামনেই জোড়া কাকুকে দেখে বসে পড়লাম। জোড়া কাকু মানে কাটুমের বাবা। জোড়া কাকু জিজ্ঞেস করলো, কাটুমকে দেখেছিস? হ্যাঁ। আমি কিছু বলার আগেই ফস করে বলল হিজু, কোথায় ও? সেই দুপুরে বেরিয়েছে, এখনো একবারও বাড়ি আসেনি। হিজু বলল, সকালে তো অঞ্জলি দিল। গাধা, তখনকার কথা বলছি। কোথায় ও? যা খুঁজে আন ওকে, বল আমি বাড়ি আসতে বলেছি, যা। ঝোড়া কাকু চলে গেল। হিজু বলল, কি করি বলতো? কেন? আমি ওকে জিজ্ঞেস করলাম। কার্টুনকে কোথায় পাবো? ঝোড়া কাকু তো আমাকে বকবে না খুঁজলে। কে বকবে? পিছন থেকে চয়নের গলা পেলাম আমি। ও হিটলার? শালা, এমন লোকের এমন মেয়ে হয়? চয়ন পকেট থেকে একটা চুলের ক্লিপ বের করে বলল, সারা বিকেল পলাশদের বাড়িতে ছিলাম ওকে নিয়ে, পাগলের মতো কিস করে মাইরি।
দেখ না চুলের ক্লিপটা ফেলে গিয়েছে। কথা শেষ করে চয়ন ক্লিপটা আচমকা ঢুকিয়ে দিল হিজুর পকেটে, বলল, এটা রাখ, মা আমার জামা প্যান্ট তল্লাশি করে, পরে তোর থেকে নিয়ে দিয়ে দেবো ওকে। হিজু থতমত খেয়ে গেল। কেন, ও কেন রাখবে? আমি বিরক্ত হলাম। চয়ন বলল, সেক্রেটারির রংবাজি শুধু পুজোতেই দেখা রাজা, এটা আমার আর হিজুর ব্যাপার, মাঝখানে দালালি করবি না। এর পরের ঘটনাটা ঘটল নবমীর বিকেলে। আমি আর হিজু বসে প্রাইজ গোছাচ্ছিলাম। নবমীর সন্ধেবেলা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা পাড়ার ছাত্রছাত্রীদের প্রাইজ দেওয়া হয়। পুজো কমিটি থেকেই আয়োজন করি আমরা, কিন্তু পুরো দায়িত্ব এসে পড়ে 2-3 জনের ওপর। এবার আমি, হিজু আর বুলান প্রাইজগুলো ভাগ করছিলাম। বুলানের সঙ্গে এত কাছে থেকে কাজ করলেও ও এমন মিউট মোডে চলে গিয়েছে যে আমার অস্বস্তি হচ্ছিল। আমি নানা অছিলায় কথা বলতে চাইছিলাম, কিন্তু পাত্তাই দিচ্ছিল না। তাই আর উপায় না দেখে আমি আচমকা হাতটা আলতো করে ধরেছিলাম ওর। আর ব্যাস, হয়তো এটুকুরই দরকার ছিল। বোমার মতো ফেটে পড়েছিল বুলান, বলেছিল, লম্পট মাতাল রেপিস্ট, আমার গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি কোনো মতে বলেছিলাম, চয়ন মিথ্যে বলেছে, আমি মদ খাই না, তুই জানিস তো ওসব আমি ছুঁইও না, আমার অ্যালকোহলে অ্যালার্জি আছে জানিস না। কানের গোড়ায় দেব এক। বুলান চিৎকার করে উঠেছিল, আমার গায়ে হাত দিচ্ছিস? আমি মাথা নিচু করে নিয়েছিলাম। এটা নতুন নাকি? কে কথায় কথায় আমার গাল টিপে দেয়, একা পেলে জড়িয়ে আদর করে আমি? বুলান রাগ করে বলেছিল, রইল তোদের প্রাইজ, আমি এমন একটা ইফটিজারের সঙ্গে কাজই করব না। প্যান্ডেল থেকে রাগ করে বেরোতে যাচ্ছিল বুলান, আর ঠিক তখনই রে রে করে আজও এসে দাঁড়ালো ঝোড়া কাকু। হিজুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আজও বাড়িতে ফেরার সময় নেই? আজও কোথায় গিয়েছে? হ্যাঁ, আমার মেয়েটাকে নিয়ে কোথায় গিয়েছে জানোয়ারটা? হিজু প্রচণ্ড ঘাবড়ে গিয়ে মোটা কাঁচে চাপা পড়া বড় বড় চোখগুলোকে আরো গোল করে বলল, ওরা, কাকু, ওরা তো মানে পলাশের ফাঁকা বাড়িতে মানে ইয়ে করছে। ইয়ে করছে মানে? ইয়ে করা মানেটা কি? ছোড়া কাকু কলার চেপে ধরল হিজুর। হিজু ভয়ে ঘেমে নে তুতলে বলল, প্রেম করছে কাকু, মাইরি বলছি, চুল খুলে খুব প্রেম করছে, এই যে ক্লিপ। ক্লিপটা কেড়ে নিয়ে ঝোড়া কাকু হিজুকে বাজে কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়লো পলাশদের বাড়িতে। আমি বিরক্ত হয়ে তাকালাম হিজুর দিকে। গাধা তুই, বলে দিলি প্রেম করছে, এখন কি হবে? হিজু কি বলবে বুঝতে পারল না। দেখলাম বুলানো চলে না গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে। এর একটু পরেই বিস্ফোরণটা হলো। ঝোড়া কাকু সারা পাড়া মাথায় তুলে চিৎকার করতে করতে কাটুমকে নিয়ে চলে গেল নিজেদের বাড়ির দিকে। শুনলাম ঝোড়া কাকু বলছে, হারামজাদা চয়ন, তোকে জুতিয়ে সারা শরীরে ফোসকা ফেলে দেব। কি ভেবেছিস ড্রেন পাইপ বেয়ে নেমে পার পাবি? পুলিশে দেব তোকে, দেখিস তোদের গুষ্টি শুদ্ধ যদি জেলে না ঢোকাই তবে আমার নাম ঝোড়া নয়। সব ঠান্ডা হওয়ার মিনিট 15 পর প্যান্ডেলের পিছন দিয়ে চয়ন এসে ঢুকলো। আমি বললাম, কি গুছিয়ে কেস খেয়েছিস তো? শালা, এই মালটার জন্য সব হয়েছে। চয়ন এসে আচমকা থাপ্পড় মারলো হিজুকে। পলাশদের বাড়িতে আছি কেন বলেছিস? গরু তুই, খাস খাস খাস? হিজু বলল, গুরুজন মানুষ জিজ্ঞেস করলেন। কে রে মালটা? চয়ন হাত পা ছুঁড়ে বলল, ঠিক আছে, কাল তোকেই তবে ব্যাপারটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমি? হিজু কি বলবে বুঝতে পারল না। জানিস, ধরতে পারলে ওই হিটলার আমায় কেলিয়ে লাট করে দিত। তাই পালালি ড্রেন পাইপ পেয়ে? আমি জিজ্ঞেস করলাম। জাহিদ বেদি
মন্দিরা বেদিকে দেখার বয়সে শহীদ বেদি হব নাকি রে? কার্টুন খুঁজে লাল হয়ে আছে আমার উপর, বলছে আমি কাওয়ার্ড, আমার মুখ দেখবে না। বুলান বলল, তাতে হিজু কি করবে? মেটাবে। ও যেমন আমায় বাস দিয়েছে ওই ব্যাপারটা মেটাবে। না হলে না হলে হিজু ঠোঁট চাটল। চয়ন চিবিয়ে চিবিয়ে বলল, 2 পায়ে নয়, বাকি জীবনটা 4 পায়ে হাঁটবি তুই। ঠাকুর বরণের জন্য এখন প্যান্ডেলের সামনে বেশ ভিড়। পুজোর 4টে দিন যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। দুর্গাপূজা থেকে কালী পুজোর মাঝখানে ফাঁকটা কেমন যেন লোডশেডিং লোডশেডিং লাগে আমার। আমি আকাশের দিকে তাকালাম। শরতের চেয়ে এবার শহর হেমন্তে বাঁক নেবে। লোকে বলে অটম নাকি বোঝা যায় না, কিন্তু আমি তো বেশ বুঝতে পারি। গাছে গাছে ব্রোঞ্জের পাতা গজিয়ে ওঠে, রাস্তায় ওড়ে ব্রোঞ্জ রঙের সব প্রজাপতিরা। শহরের মাথায় কে যেন নিঃশব্দে টাঙিয়ে দিয়ে যায় ব্রোঞ্জ রঙের একটা আকাশ। হেমন্তকাল যেন তৃতীয় স্থান পাওয়া প্রতিযোগী। কি ভাবছিস রে? হিজু আলতো খোঁচালো আমায়। আমি একটা জুৎসই কাব্যি টাইপের উত্তর দেব ভাবলাম, তার আগেই চয়ন এসে দাঁড়ালো পাশে। বলল, এই যে গরুশ্রী, মনে আছে তো কথাটা? প্যান্ডেল থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা। ঠাকুরের সামনে এমন ব্যাপক ভিড়, পাড়ার নানা বয়সী মহিলারা এসে জটলা করে দাঁড়িয়ে আছে। আমি তার ভিড়ে বুলানকেও দেখলাম। শাড়ি পরেছে আজ, আমাকে মারবে বলেই পড়েছে। মেয়েরা ঠিক বোঝে কি করে ছেলেদের মেরে ফেলতে হয়। হিজু চয়নের পাশ দিয়ে সরে এসে আমার পাশে দাঁড়ালো। পালাচ্ছিস কোথায়? চয়ন ছাড়লো না ওকে, বলল, তোকে বলেছিলাম না ঝামেলা মেটাতে হবে, নে এই চিঠি আর চকলেট বারটা দিয়ে আয় ওকে। ভিড়ের মধ্যে কাটুমও দাঁড়িয়ে আছে, তবে একটু একা। ওর মায়ের বরণ করা শেষ, এবার ওরা বাড়ির দিকে এগোবে। হিজু ভয় পেয়ে তাকালো আমার দিকে। আমার খারাপ লাগলো। চয়নকে বললাম, কেন ও যাবে? মোবাইলে কথা বলে ঝামেলাটা মিটিয়ে নে না, এখানে ফালতু ক্যাচাল করিস না। কাটু মোবাইল সুইচ অফ করে রেখেছে, এমনি এমনি কি আর ওসব ট্রাই করছি? চয়ন দাঁত পিষল। তুই আবার দালালি করছিস? বলেছি না এটা আমার আর হিজুর কেস। আই হিজু, যা বলছি। হিজু পানসে মুখে জিনিসগুলো নিয়ে এগিয়ে গেল সামনে। চয়ন বলল, চিঠিটা পকেটে ঢোকা রে গাধা। হিজু পকেটে চিঠিটা ঢুকিয়ে হাতে চকলেটটা নিয়ে এগিয়ে গেল। আমিও গেলাম পিছন পিছন। কি করবে ঠিক আছে, ম্যানেজ করতে হবে না। হিজু গিয়ে দাঁড়ালো কাটুমের সামনে। কাটুমের মুখটা নিমেষে লাল হয়ে গেল ওকে দেখে। এই সেরেছে। আমি আরো একটু এগিয়ে গেলাম। হিজু বলল, চকলেট। আমি কি করব? ধমক দিল কাটুম। খাবে। হিজু দাঁত বের করে হাসলো। আমি ক্লাস 1-এ পড়ি, জানোয়ার একটা। কাল আগুন লাগিয়ে এখন চকলেট দেওয়া হচ্ছে। কাটুম ছো মেরে চকলেটটা নিয়ে ছুঁড়ে মারলো রাস্তায়, তারপর হন হন করে হাঁটা দিল বাড়ির দিকে। হিজু ভ্যাবা চাকা খেয়ে এদিক ওদিক তাকালো। কাটুমের মা মেয়ের হঠাৎ চলে যাওয়া দেখে পিছন পিছন এগোলো। আর ঠিক এই মাহেন্দ্রক্ষণে হিজুর মনে পড়লো চিঠির কথা। ও আধা জিভ কেটে পকেট থেকে বের করলো কাগজটা, তারপর এগিয়ে গেল কাটুমের মায়ের দিকে। সর্বনাশ! ভয়ে জমে গেলাম আমি। হিজু বলল, কাকিমা, কার্টুন তো চয়নের দেওয়া চকলেটটা নিল না, ছুঁড়ে ফেলে দিল। বলুন, আমাদের মতো গরিব দেশে কেউ এমন করে খাবার নষ্ট করে? যাকগে, আপনি ওকে এই চিঠিটা দিয়ে দেবেন তো। চয়ন কি সব লিখেছে এতে, মনে করে দিয়ে দেবেন কিন্তু। কি? কাকিমা চিৎকার করে বলে উঠল, কালকের ঘটনার বড় জানোয়ারটা আমার মেয়েকে চিঠি দিয়েছে?
এবার যে বিশাল একটা কেস হবে সেটা তো স্পষ্ট। দেখলাম কাকিমা এদিক ওদিক তাকিয়ে ভিড়ের ভেতরে ঠিক দেখে ফেললো চয়নকে। তারপর ওই মোটা শরীর নিয়ে সাংঘাতিক একটা দৌড় দিয়ে গিয়ে পড়লো ওর ওপর। ঘটনার আকস্মিকতায় চয়ন এতটাই ঘাবড়ে গিয়েছে যে পালাতেও পারল না। পরের 3 মিনিট এক অদ্ভুত ছোঁয়াছুঁয়ি খেলা দেখলাম আমরা। কাকিমা মারতে চাইছে আর চয়ন বাঁচতে। ওদের ছোঁয়াছুঁয়ি অলিম্পিক্সে পুরো প্যান্ডেল মুগ্ধ হয়ে গেল। শেষে কাকিমা হাঁপাতে হাঁপাতে হাতে জুতো নিয়ে বলল, আর যদি কোনোদিন আমার মেয়ের পিছনে লেগেছিস তবে তোদের ফ্যামিলি শুদ্ধ গারদে পড়ব। নো কনফ্লিক্ট, নো ড্রামা। সাহেবদের কথা যে আমাদের মতো এক্স কলোনিগুলোতে এখনো কতটা প্রযোজ্য সেটা বুঝলাম। বিনে পয়সার এমন জম্পেশ ড্রামা দেখতে বরণ করার মহিলারা ছাড়াও বহু লোক জুটে গিয়েছে। আশপাশে বাড়ির জানালাগুলো ড্রেস সার্কেলের মতো ভর্তি হয়ে গিয়েছে নিমেষে। আমি দেখলাম চয়নের চোখ মুখ লাল, এত অপমানিত হয়েছে যে কোন সময় কেঁদে ফেলবে। কাকিমা চলে যেতেই ও প্রায় ঝাঁপিয়ে পড়লো হিজুর ওপর। তুই তুই তোর জন্য! হিজু পিছিয়ে গেল ভয়। আমি বুঝতে পারিনি মাইরি, দশমীর দিনে এমন করিস না, আমার জীবনেও তো নানা কিছু হয়েছে। চয়ন কথা শেষ করতে দিল না হিজুকে। চোখ গোল গোল করে বলল, ও তাই, তাই তুই প্রতিশোধ নিলি? সেই 10 বছর আগের ব্যাপারটার প্রতিশোধ নিলি? তুই বোকা! কে বলে তোকে বোকা? মানে? ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলো বুলান। কি বলছিস তুই? ওকে জিজ্ঞেস কর। চয়ন পায়ে পায়ে এগিয়ে এলো হিজুর দিকে। সেই ঘটনার জন্য এভাবে আমায় বাঁশ দিল। বোকা সেজে থেকে তুই, সে তোকে বোকা বলে সে নিজে গাধা। তুই শুধু চালাক নস, খচ্চর চালাক। আমি তোকে। চয়ন লাফিয়ে পড়লো হিজুকে মারবে বলে। আমি হাত বাড়িয়ে আটকাতে গেলাম। চয়ন রাগের চোটে ঘুষি চালালো। মনে হলো কানের গোড়ায় বোমা ফাটলো যেন। মাটিতে পড়ে গেলাম আমি। চয়ন আবার হাত তুলল। ঠাস! উড, ইডেন যেন লেদার অন উডের শব্দ শোনালো। বুলান কষিয়ে এক পিস থাপ্পড় বসিয়ে দিয়েছে চয়নের গালে। অসভ্যতা করলে আবার মারবো, মেরেই ফেলবো। বুলান চয়নের দিকে তাকিয়ে হিস হিসে গলায় বলল। চয়ন সকলের দিকে তাকালো এবার, তারপর কেঁদে ফেললো আচমকা। বলল, তুই 10 বছর আগের প্রতিশোধ এভাবে নিলি মলয়? 10 বছর আগে দশমীর সেই দিন দেবীবরণের জন্য ঠাকুরের স্টেজের সামনে খুব ভিড়। তবু সেই দিকে এগিয়ে গেল হিজু। আমি ভয়ে ভয়ে তাকিয়ে রইলাম। কানাডা থেকে আসা 2টি মেয়ে অবাক হয়ে দেখছে দেবীবরণের প্রথা। ওরা কোনোদিন এসব দেখেনি। বাঙালি তো আর নয়। হিজু গিয়ে সামনে দাঁড়ালো ওদের, বলল, এক্সকিউজ মি। একটি মেয়ে ফিরে তাকালো। গোলাপি মোম কেটে তৈরি করা মুখ, বড় বড় বাদামি চোখ। এমন মেয়ে দেখলে হার্টের সমস্ত কপাটিকার দাঁত কপাটি লেগে যাওয়া নিশ্চিত। হিজু 2 হাত বাড়িয়ে বলল, টুডে বিজয়া, কাস্টম কোলাকুলি। ক্যানাই কোলাকুলি? হোয়াট? মেয়েটা সন্ত্রস্ত মুখে তাকালো হিজুর মোটা কাঁচ চাপা বড় বড় চোখ দুটোর দিকে। কোলাকুলি? হিজু বোঝাতে পারল না ঠিক। নিজের মনে বলল, ধ্যাত্তেরি, ইংরেজি কি হবে? হ্যাঁ, না না, কোল মানে ল্যাপ, আর কুলি তো কুলি। মেয়েটা তখনও বুঝতে পারছে না। মিনিং হোয়াট? মানে দিস। হিজু আচমকা এগিয়ে গিয়ে জাপটে ধরল মেয়েটাকে। মেয়েটা ভয়ে চিৎকার করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল হিজুকে। আর ওরা যাদের বাড়িতে ঘুরতে এসেছে তারা চিৎকার শুনে দৌড়ে এলো। পরের 10 মিনিট কি যে মার খেলো হিজু! ও বলার চেষ্টা করেছিল চয়নের কথা, কিন্তু কেউ শোনেনি। আমি অসহায়ের মতো আটকাতে চেষ্টা করলাম, পারলাম না।
জামা ছিঁড়ে গিয়েছে হিজুর, চশমাটা পরে চুরমার, পায়ের স্যান্ডেল উধাও। সকলে সরে যাওয়ার পর দেখলাম মাটিতে বসে হাতড়ে হাতড়ে চশমা খুঁজছে হিজু। আমি পাশে গিয়ে তুলে দিলাম চশমাটা। ও আমার দিকে তাকিয়ে আবছা গলায় বলল, ঠিক বলেছিস রাজা, ভূগোল বইতে সত্যি এসব লেখা থাকে না। 10 বছর পর এখনকার অবস্থা। সকালের জমজমাট পাড়াটাই রাতে কেমন যেন একা আর মনমরা হয়ে যায়। ভাসান হয়ে গিয়েছে। প্যান্ডেলে ফিরে মিষ্টিমুখও শেষ, কিন্তু কোথাও আমি হিজুকে খুঁজে পাইনি। সেই ঝামেলার পর থেকেই পুরো গায়েব হয়ে গিয়েছে। সব সেরে তাই ওদের বাড়িতে এসেছি দেখা করব বলে। 3 তলার চিলেকোঠার ঘরটায় হিজু থাকে। দেখলাম বিছানায় বসে কমিক্স পড়ছে। আমাকে দেখে বইটা নামিয়ে তাকালো। আমি গিয়ে বসলাম ওর পাশে, হেসে বললাম, দারুণ দিয়েছিস কিন্তু। আমি তো ভুলেই গিয়েছিলাম 10 বছর আগের কেসটা। সত্যি সেদিনও বিজয়া দশমী ছিল। সলিড করেছিস, পুরো bamboo.com-এ চালান করে দিয়েছিস চয়নকে। কে তোকে বোকা বলে? আমি পিঠ চাপড়ালাম ওর। হিজু চশমা ঠিক করলো হাত দিয়ে। আসলে কি জানিস রাজা? হিজু তাকালো আমার দিকে। আমি কিন্তু বোকাই, মানে আজ যা করলাম সেটা বোকামো করেই করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ রে, 10 বছর আগে কি হয়েছিল আমাদের মতো ছেলে সেসব মনে রাখে বল? তাছাড়া নিজেকে বড় করার জন্য কারো কোনোদিন কোনো ক্ষতি করতে দেখেছিস আমায়? আমি অবাক হলাম। বললাম, তাহলে চয়নের কথার প্রতিবাদ করলি না কেন তখন? সকলেই কি ভাবলো বলতো? হিজু ম্লান ভাবে হাসল, বলল, সারা জীবন সকলেই তো বোকা গাধা বলে গালাগালি করে গেল, আমায় মুরগি করে গেল। একদিন না হয় বুদ্ধিমান হলাম। কেউ না হয় সকলের সামনে ছিঁচিয়ে বলল, সেটা হোক খারাপ পাবে, তবু বুদ্ধিমান তো। আমারও তো কখনো কখনো ইচ্ছে হয় লোকে আমাকেও বুদ্ধিমান বলুক। বলুক আমিও মাথার খেলায় অন্যকে নাস্তানাবুদ করতে পারি, তাই না? সব সময় বোকা হয়ে হারতে কি ভালো লাগে বল? আমি তাকালাম হিজুর দিকে, বোঝার চেষ্টা করলাম জেতা আর হারার মধ্যেকার ফারাকটা। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন, লেখক সরঞ্জিত চক্রবর্তীর লেখা ছোট গল্প হিজু। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।